হ্যালো, আজ আমরা শিখব খুব দরকারি একটা সফটওয়্যার মাইক্রোসফট অফিস ওয়ার্ড। মাইক্রোসফটেরই সফটওয়্যার প্যাকেজ। এর মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ইনফোপাথ, ওয়ান নোট, প্রজেক্ট, পাবলিশার, ভিসিও, পিকচার ম্যানেজার ইটিসি নিয়ে একটা মাইক্রোসফট অফিস প্যাকেজ হয়েছে। তো তার মধ্যে যে মাইক্রোসফট ওয়ার্ড হলো অফিসিয়াল যাবতীয় লেটার টাইপিং, যাবতীয় ফরম্যাট তৈরির জন্য এটা কাজে লাগে। এখনো পর্যন্ত আজ হচ্ছে 29/8/2014, এখনও অবধি মাইক্রোসফট অফিস 2013 বা অফিস 15 নামে অবধি সফটওয়্যার বেরিয়েছে। আগামী দিনে আরও এর আপডেট হবে, আরও বেরোবে। তো আজ আমরা শিখব মাইক্রোসফট অফিস 2010। তাহলে এর জন্য দেখতে হবে আমাকে সফটওয়্যারটি ইনস্টল আছে কি না। মাইক্রোসফট সফটওয়্যারটি কিন্তু ইনবিল্ট থাকে না, যেমন নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, পেন্ট ইনবিল্ট থাকে, কিন্তু এটা ওএসের সাথে ইনবিল্ট থাকে না, এটা আলাদাভাবে ইনস্টল করতে হয়। তাহলে কিভাবে ওপেন করব মাইক্রোসফট ওয়ার্ড? স্টার্ট, অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট সর্টিং থাকে এখানে, মাইক্রোসফট অফিস ক্লিক করলাম। দেন আছে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হচ্ছে। বেশ, আমার সামনে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে আছে। হ্যাঁ, তো শুরু করার আগে ভালো করে বলে দিই, মাইক্রোসফট এই যে অফিসটার ওয়ার্ডটি ওপেন হয়েছে, তো এটা হলো সেই টাইটেল বার, একই কথা বারবার বলি। দেন এগুলো হচ্ছে মেনু বার, এতগুলো মেনু রয়েছে। বেশ, এই হচ্ছে ফাইল, এটা হলো স্ট্যাটাস বার, এইটা হলো স্ট্যাটাস বার, এটা হচ্ছে স্ক্রল বার, এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি, এটা ভার্টিক্যালি সফটওয়্যার স্ট্যাটাস বার। এটা হচ্ছে রুলার বা স্কেল, ইঞ্চিস হিসাবে রয়েছে এখানে। বেশ, এবার যখনই আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, একটা পেজ ওপেন করি, তখনই ওর সঙ্গে সঙ্গে দেখায় ডকুমেন্ট 1। এখানে ডকুমেন্ট হিসেবে এটা পরিচিতি, এটা দেখুন এখানে ডকুমেন্ট 1 হিসাবে রয়েছে, বা এখানে দেখতে পারেন ডকুমেন্ট 1। তো ডকুমেন্ট 1 এইবারে যখন যদি আমি আরেকটা খুলি, ওপেন করি, স্টার্ট, অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, ফের যদি ওপেন করি, আরেকটা খুললো কিন্তু ডকুমেন্ট 2 হিসেবে। বা আমি আরও ওখান থেকে ওপেন করলাম না, এখানে জাস্ট একটা নিউ যদি আমি পেজ নিই, দেন নিউ পেজে গেলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ক্রিয়েট ডকুমেন্ট, এখানে ডকুমেন্ট, এখানে কিন্তু পেজ হিসাবে দেখাচ্ছে না, এটা জাস্ট ডকুমেন্ট হিসাবে দেখাচ্ছে। তার কারণ কি, একটা ডকুমেন্টের মধ্যে অনেকগুলো পাতা থাকতে পারে বা পেজ থাকতে পারে। এখানে যেমন কি আছে, একটাই পেজ আছে, পেজ 1 of 1। আমি যদি আরও পেজ নিই, স্ক্রল করে এখানে একটা পেজে গিয়ে আমার শেষ হয়ে যাচ্ছে, আমি যদি আরও পেজ নিই, ইনসার্টে গেলাম, ব্ল্যাঙ্ক পেজ, তাহলে আমার পেজ হয়ে গেল এখন 2টো পেজ, এই যে 2 of 2, মানে দুটো পেজের টোটাল 2টো পেজের মধ্যে আমি এখন 2 নম্বর পেজে আছি। জাস্ট এটা যদি ক্লিক করি, তাহলে 2টো পেজের মধ্যে আমি 1 নম্বর পেজে আছি। তাহলে একটা ডকুমেন্টে অনেকগুলি পেজ থাকতে পারে, সেই কারণে এখানে এটাকে ডকুমেন্ট হিসেবে দেখাচ্ছে। বেশ, কতটা ওয়ার্ড আছে যেখানে যখনই টাইপ করবো সব এখানে তখন শো করবে। তাহলে প্রথম প্রশ্ন হয়ে গেল আমার, মাইক্রোসফট অফিস ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয়। বেশ, আচ্ছা, এরপরে হচ্ছে ফার্স্ট কোনো কাজ করার আগে সবসময় হয়, যেই কাজটা আমি করি না কেন, আগে প্রথমত হচ্ছে আমার পেজ সেট আপটা করে নিতে হবে। হ্যাঁ, পেজ সেট আপ করে নিতে হবে। কীভাবে পেজ সেট আপ করবো? এমন পেজ সেট আপ অ্যাজ এ নর্মালি সবসময় তো সমান থাকে না, কি লাগে, A4 পেজ থাকে, আর মার্জিন 1 ইঞ্চি করে হয়। এবার যে কাজটা করবো সেটা পেজটা পোর্ট্রেট হিসাবে থাকবে না ল্যান্ডস্কেপ হিসাবে থাকবে, সেটা আমাকে দেখে নিতে হবে। তাহলে ফার্স্ট যাব আমি পেজ লেআউটে। কোথায় গেলাম? পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে কী অপশানে যাব? পেজ সেট আপ। পেজ সেট আপে গিয়ে আমি কী দেখব? পেপার সাইজ ডিফল্ট কী থাকে? লেটার থাকে, এটাকে আমি A4 নেব। A4 নিলাম। A4 এর সাইজ কত হচ্ছে?
8.27 ইঞ্চি ইন্টু 11.69 ইঞ্চি। বেশ, আচ্ছা মার্জিনে গিয়ে দেখবো নর্মাল আছে সব, টপ বটম লেফট আর রাইট 1 ইঞ্চি করে ছাড় আছে। বেশ, তাহলে এই যে লেফট 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, টপ 1 ইঞ্চি আর বটমে দেখি বটমে 1 ইঞ্চি ছাড় আছে। পেজটা আমি এখন বাদ দিয়ে দিই, একটা পেজ নিয়েই থাকুক এখন। বেশ, হয়ে গেল। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে গিয়ে দেখব পোর্ট্রেট, মানে পেজটা লম্বা মতন আছে বলে পোর্ট্রেট। যদি পেজটা শুয়ে পড়ে বা হেলানো হয়ে থাকে তখন ল্যান্ডস্কেপ পেজ হয়ে গেল। বেশ, ফার্স্ট কাজ হবে পেজ সেট আপ করা। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই মেনুগুলো এইটা অপশানটা ক্লিক করলে মেনুটি হাইড হয়ে যেতে পারে, আবার যদি ক্লিক করি সবসময় শো হবে। বেশ, এইবারে আমাকে বলছে প্রশ্ন আছে, রাইট এ প্যারাগ্রাফ, মেক ইট ফার্স্ট লাইন ইনডেন্ট 1 ইঞ্চি। বেশ, আমাকে বলছে একটা প্যারাগ্রাফ লেখো যার প্রথম ফার্স্ট লাইনটা 1 ইঞ্চি ছাড় থাকে। তো সাপোজ আমি যদি কিছু লিখতে চাই এখানে, ফার্স্ট আমি যদি লিখি এক্সেট্রা, আমি আরও লিখে যাচ্ছি, হয়তো বড়লাই লিখে ফেলছি কারণ অনেক অপশান রয়েছে। লিখলাম, সেটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, কপি করলাম, এখানে ক্লিক করলাম, শেষে ক্লিক করলাম, একটা স্পেস দিলাম, দেন রাইট ক্লিক করলাম, পেস্ট করলাম, আবার পেস্ট করলাম। ব্যাস, সাপোজ এতটুকুনি আমার একটা প্যারাগ্রাফ। তাহলে বলেছে ফার্স্ট লাইন 1 ইঞ্চি ইনডেন্ট, তাহলে ফার্স্ট লাইন 1 ইঞ্চি ইনডেন্ট দেওয়ার জন্য কী করতে হবে, প্রথম লাইনে ক্লিক করব, দেন অন স্ক্রিন কিবোর্ডটা দেওয়া হয়, এটা ট্যাব দিয়ে দেবো, এটা ট্যাব দিয়ে দেবো। ব্যাস, তাহলে হয়ে যাবে আমার ফার্স্ট লাইন ইনডেন্ট হয়ে গেল। আচ্ছা, এখানে দেখা গেল একসঙ্গে পুরো প্যারাগ্রাফটাই সরে এলো। তার কারণ হচ্ছে আমি যখন টাইপ করে গেছি এন্টার মারিনি, তাই জন্য কন্টিনিউয়াস ধরে রেখেছি। যদি আমি এটা এন্টার মেরে লিখতাম, সাপোজ এটা যদি আমি করে দিই, যদি এন্টার মেরে লিখতাম, দেন আমি যদি এবার এখানে একটা প্যারাগ্রাফ গিয়ে ট্যাব মারি তাহলে আর সরে যাবে না। হ্যাঁ, এটা এরকম হওয়ার কারণ হলো এখান থেকে যে লাইনটি ছিল ওটা সরে এখানে এলো এবং পরে যদি এন্টার ছিল বলে তাকে নিচে লাইনে পাঠিয়ে দিল। ব্যাস, অ্যাজ এ নর্মাল ওরকমভাবে পুরো প্যারাগ্রাফটা সরে যাবে না। হলো, কন্ট্রোল এ মারলাম, দিয়ে কিবোর্ড দিয়ে ডিলিট করলাম। পরের প্রশ্ন কি আছে, রাইট এ প্যারাগ্রাফ, চেঞ্জ ফন্ট সাইজ, কালার, স্টাইল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে কি একটা প্যারাগ্রাফ লেখো এবং ওর কালার সাইজ চেঞ্জ করো। প্যারাগ্রাফ একটা জাস্ট কিছু টেক্সট লিখছি, দেখাচ্ছে, লিখলাম, দেন কী করবো, সিলেক্ট করবো টেক্সটটিকে, হোমে যাব, ফন্টের মধ্যে রয়েছে, তাহলে আমরা বলতে সাইজ বাড়াতে, এই যে সাইজ বাড়ালাম। স্টাইল চেঞ্জ করতে পারি এখান থেকে, স্টাইল চেঞ্জ এই পাশে রয়েছে, করলাম, এখান থেকে ফর্মে এটা বাড়ে। আচ্ছা, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। বেশ, আর কালার, এটা হচ্ছে টেক্সট কালার, এটা হচ্ছে হাইলাইট কালার, এটা হলো শেডিং। তাহলে টেক্সট কালার যাব, টেক্সট কালার দিলাম, হাইলাইট কালার দিলাম বা ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারি, শেড যদি দিই, এই যে শেডিং।
শেডিং দিলাম। তাহলে শেডিং আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে তফাৎ কী হলো? ব্যাকগ্রাউন্ড মানে যেটুকু লেখা রয়েছে সেটুকুই ব্যাকগ্রাউন্ড কালার পড়বে, শেডিং মানে পুরো লাইনটাতে শেড দিয়ে দেবে। ব্যাস, আন্ডু করে দিলাম। আগের অবস্থা যদি ফিরিয়ে আনতে চাই করলাম, আন্ডারলাইন তুলে দিলাম, ইটালিক তুলে দিলাম, বোল্ড তুলে দিলাম, আগের অবস্থা ফিরে এলো। আচ্ছা, এরপরের প্রশ্ন, যখন আমি লিখব কিভাবে অটোমেটিক নাম্বার পড়তে থাকে। ধরুন আমি 10 জনের নাম লিখব, তাহলে অটোমেটিক যেন যে সিরিয়াল নাম্বারটা থাকে 1 2 3 4 5, এই নাম্বারটি যেন অটোমেটিক পড়তে থাকে। সেটা কিভাবে করব? জাস্ট মিনিট। যেখানে ছিলাম তো কিভাবে করব? জাস্ট 1 লিখলাম, ডট দিলাম, স্পেস দিলাম, এই সঙ্গে সঙ্গে স্পেস দিলাম। দেখুন লেফট এলিজমেন্ট চলে এলো এবং নাম্বারিং ফরম্যাটটাতে ইয়েলো কালার হয়ে গেল। এবার আমি যদি নাম লিখি, এবার এন্টার মারবো, অটোমেটিক নাম্বার নিয়ে নিল। ফের এন্টার মারলাম, ফের অটোমেটিক নাম নিয়ে নিচ্ছে। এবার যদি আমার মনে হচ্ছে যে 2 নম্বরে যে নামটা লিখেছি সেটা অন্য নাম হওয়ার কথা, তাহলে এর নিচে কিন্তু অনেকগুলো নাম লেখা হয়ে গেছে, তখন কী করবো? জাস্ট টি এর আগে একটা ক্লিক করব, একটা এন্টার মেরে দেবো, তৃতীয় নামটা 3-এতে চলে গেলো, 2টা ফাঁকা হয়ে গেল। এবার এখানে আমার যে নাম টাইপ করার কথা আমি টাইপ করে দিতে পারি। বেশ, আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে, যদি আমাকে বলে যে এই সব যে নাম্বারগুলো আছে সব একেবারে তুলে দাও, আমার নাম্বার এখানে দরকার নেই, তখন কি করব? জাস্ট সিলেক্ট করব সব, দেন হোমের প্যারাগ্রাফে যাব, অপশানে এখানে গিয়ে নাম্বারিং অপশানে যাব, গিয়ে নান করে দেবো, সব উঠে যাবে। যদি বলে নাম্বার তো তুলে দিলেন কিন্তু এখানে বুলেট এনে দিন, এনে দেবো বুলেট, নো প্রবলেম। যদি বলে নাম্বারগুলো বুলেটও তুলে দিন, নানে ক্লিক করবো, বুলেট উঠে গেল। ব্যাস, অ্যালাইনমেন্ট যদি বলি, অ্যালাইনমেন্ট বা এলিজমেন্ট, তাহলে ক্লিক করলাম, যেটা করবো সেটা ক্লিক করতে পারি, সিলেক্ট করতে পারি। লেফট আছে, সেন্টার আছে, রাইট আছে, জাস্টিফাই। তাহলে লেফট দিকে থাকবে, মধ্যিখানে থাকবে, ডান দিকে থাকবে। জাস্টিফাই মানে দুদিকটা সমান যেন হয়। সেটা জাস্টিফাই করে আমার লাভ নেই, যদি অনেক লেখা থাকলে, এলোমেলো অনেক লেখা থাকলে তখন জাস্টিফাই করে পুরো দুদিকটা সমান করে দেবে। বেশ, হ্যাঁ, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাউ টু সেট মাল্টি লেভেল লিস্ট। কীভাবে করব? এটা হচ্ছে করতে গেলে ফার্স্ট যেরকম বলেছিলাম নাম্বারিং যেরকম শুরু করে 1 ডট দেবো, দেওয়ার পরে আমরা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে এবার আমি লিখি ইন্ডিয়া। বেশ, এন্টার মারলাম, 2 নম্বর নিচ্ছে, কিন্তু আমি চাইছি ওরকমভাবে না, যেমন পরীক্ষার কোশ্চেন হয় 1-এর এ, এর ক, এরমভাবে যে প্রশ্নটা সেটা করতে গেলে, তাহলে তখন কী করবো? ট্যাব মারবো, তাহলে 1-এর এ হয়ে গেল। এবার এখন আমি যদি লিখি
ওয়েস্ট বেঙ্গল। বেশ, আচ্ছা ফের এন্টার মারলাম। ফের যদি আমাকে বলা হয় ওয়ানের এর একটা রোমান 1 দিয়ে এটা করো, দেন ট্যাপ ক্লিক করলাম, এখানে লিখে এবার বেশ, দেন এন্টার মারলাম। এটা 2টা পড়লো, কিন্তু আমি বলছি 2টা না, এবারে ফের নতুন করে মানে 2, মানে এবার যদি বলি যে আমি ইয়ের করি চেন্নাইয়ের, তাহলে তখন কী হবে, শিফট টিপে ট্যাপ যদি মারি পেছনে আসবে। বিতে চাই না, আমি একেবারে 2 নম্বরে আছি, সরি, শিফট টিপের ট্যাপ, ফের শিফট টিপের ট্যাপ। এবার আমি ওখানে করি ট্যাপ, এক্সেট্রা। তাহলে একে বলা হয় মাল্টি লেভেল লিস্ট। পরের প্রশ্ন, আচ্ছা মার্জিন তো আমি দিয়েছিলাম, মার্জিন কি দিয়েছিলাম, মার্জিন দিয়েছিলাম 1 ইঞ্চ। আমাকে যদি বলে কাস্টম মার্জিন করতে, সাপোজ আমি একটা স্ট্যাম্প পেপারে একটা প্রিন্ট নেবো, স্ট্যাম্প পেপারের উপরে কী থাকে 10 টাকার নোট বা 100 টাকার ইয়ে হিসাবে অনেক বড় থাকে, অনেকটা জায়গা নিয়ে নেয়, তাহলে আমাকে অতটা স্পেস দিয়ে নিচে লিখে টাইপ করে বার করতে হবে। তাহলে স্পেসটা কীভাবে তৈরি করবো, ফের যাই পেজ লেআউটে যাই, মার্জিনে ন্যারো করলে সব ছোট্টো ছোট্টো স্পেস নিল, ন্যারোতে কত রয়েছে 0.5, কিন্তু তা না, আমার চাইছি যে ওপরটা বলছে এই সাইড দুটো ঠিক আছে, কিন্তু টপে বলছে আমাকে প্রায় 4 ইঞ্চি ছেড়ে দিতে হবে। তাহলে পেজ লেআউটে যাব, পেজ সেটআপে গিয়ে মার্জিনে, কাস্টম মার্জিনে ক্লিক করব, কাস্টম মার্জিন, ডায়লগ বক্সটা খুলে গেল। এখানে কি করব, টপেতে এখানে 0.5 ইঞ্চি আছে, এটাকে এখানে রিমুভ করে একেবারে 4 ইঞ্চি দিয়ে দেবো। 4 করার পরে ওকে করলাম। এবারে দেখুন কার্সারটা কোথায় ব্লিঙ্ক করছে, এই ওপরটা পুরোপুরি ছেড়ে দিল, মানে যখন আমি এটা টাইপ করব বা প্রিন্ট করব, এখানে যদি টাইপ করি কিছু, নর্মালি এখান থেকে হচ্ছে আর এখান থেকে হচ্ছে না, ওকে বেশ। ফের আগের অবস্থায় আসতে গেলে মার্জিনে নর্মালে ক্লিক করলাম, চলে এলো, এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, এবারে হচ্ছে হাউ টু ইউজ ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টার এটা খুব ভালো জিনিস। ফরম্যাট পেন্টার হলো আমার কাছে একটা ফরম্যাট, মানে একজন কিছু স্টাইলভাবে লিখেছে, তো কী কী ওর মধ্যে স্টাইল দিয়েছে আমি জানি না, কিন্তু আমাকে কুইক পুরো স্টাইলে আমার লেখাটা লিখতে হবে। তাহলে আমি কী করবো, ওর জাস্ট ফরম্যাটগুলোকে আমি কপি করব, নাকি আমি টেক্সটগুলো কপি করব না, জাস্ট ওর ফরম্যাটগুলোকে আমি কপি করে পেস্ট করব। কীভাবে, সাপোজ ধরুন এটা কেউ একটা তৈরি করেছে, আমার মেশিনে বসার আগে আমার কোনো কলিগ ওর শিফট শেষ হয়েছে, আমাকে হয়তো করেছে, সে এটা করেছে, করলাম, এটা লিখলাম, সিলেক্ট করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, সরি করলাম, সাইজ বাড়ালাম, জেরিয়ান করলাম, বেশ। এবার তিনি সেভ করে চলে গেছে। এবার আমি যখন টাইপ করছি, বা মাইক্রোসফট একটা ডকুমেন্ট ওপেন করেছি, আমি যখন করেছি তখন এরকম লেখা পড়ছে, সরি, বেশ। তো আমাকে ওপরের যে সঞ্জীব লেখাটা রয়েছে সেই সেম ফরম্যাট, এই সেম ফরম্যাটটি আমাকে এর মধ্যে আনতে হবে। কি করে,
এর মধ্যে এখন কী কী আছে, রেড কালার টেক্সট রয়েছে, অ্যালজেরিয়ান এটা রয়েছে, স্টাইলটা রয়েছে, বোল্ড রয়েছে, ইটালিক রয়েছে, সাইজ 36 রয়েছে, এতগুলো রয়েছে। তাহলে আমাকে একটা একটা করে করতে যদি হয় সময় লাগবে। তাতে আমি জাস্ট এর ফরম্যাটটা কপি করব। কীভাবে করবো ফরম্যাটটি কপি? সিলেক্ট করব, প্রথমে এটাকে সিলেক্ট করলাম, করার পরে হোমে ক্লিপবোর্ডে যাবো, গিয়ে ফরম্যাট পেন্টারটাকে ক্লিক করব। ফরম্যাট যে পেন্টারটাকে ক্লিক করব তাহলে আমার ওই ফরম্যাটগুলোকে কপি হয়ে গেল। এবার আমি যেই লেখাতে গিয়ে আমি এটা পেস্ট করব সেটাতে ওই ফরম্যাটে চলে আসবে। দেখুন এখানে কার্সারের সাথে একটা ব্রাশ চলে এসেছে, তার মানে ফরম্যাটটি কপি হয়েছে। জাস্ট এটার মধ্যে যদি ক্লিক করি হয়ে গেল, তাহলে মণ্ডলটিও সেম ফরম্যাটে চলে এলো। বেশ, এবার যদি আমি বলি যে না এসে তো গেছে কিন্তু আমি এই ফরম্যাটটা তুলে দিতে চাই, তাহলে রিমুভ ফরম্যাট করব। সেটা কোথায়? হোম, ফন্ট, এই যে ক্লিয়ার ফরম্যাটিং করি, আগের অবস্থায় ফিরে চলে এলাম। বেশ, হাউ টু লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিং একই কথা। এই যে দুটো লাইন ধরুন দেখে রয়েছে, এর মধ্যে দিয়ে স্পেসটা আমি কি করে দেবো? সিলেক্ট করলাম, হোমের মধ্যে প্যারাগ্রাফ মধ্যে গিয়ে এখানে যাব, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং রয়েছে। কতটা স্পেস বেড়ে গেল দুটো লাইনের মধ্যে। আবার যদি 1 ইঞ্চি করি হয়ে গেল। বেশ, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, শর্ট করব কিভাবে? এ এন্টার, জে এন্টার, জেড এন্টার, ওয়াই এন্টার, বি এন্টার, ডি। এ যে এটা রয়েছে সব উল্টো পাল্টা রয়েছে। এবার আমি শর্ট করব। শর্ট মানে A to Z সাজায় বা Z to A পরপর সিরিয়াল ওয়াইজ করে। কীভাবে এটা সিলেক্ট করব? হোমের মধ্যে যাব, ইয়েতে শর্টে, প্যারাগ্রাফ শর্টে গেলাম, শর্ট বাই প্যারাগ্রাফ, ওকে, টাইপ টেক্সট, ওকে, অ্যাসেন্ডিং মানে A to Z, ডিসেন্ডিং মানে Z to A, ওকে করলাম। তাহলে হয়ে গেল এ থেকে জেড অবধি আমার হয়ে গেল, এ বি ডি। এবার যদি আমি পুরো উল্টোটা চাই, ফির সিলেক্ট করব, এ টু জেডে যাব, ডিসেন্ডিংয়ে ক্লিক করব, ওকে, জেড ওয়াই জেড ডি বি এ হয়ে গেল। আবার অ্যাসেন্ডিং করতে গেলে অ্যাসেন্ডিংয়ে যাব, ওকে করে দেবো, হয়ে যাবে আমার এ টু জেড ওয়াইজ শর্টিং। আচ্ছা, এবারে প্রশ্নটা যদি বলি, সঞ্জীব মণ্ডল লিখেছে, আমি সব এরমভাবে লিখে গেছি সাপোজ। তো আমার দেখলাম যে এটা আমার কিছুই ভুল হয়েছে। নামের ক্ষেত্রে কী হয়, এসটা বড় হাতের হবে, আর সারনেমের ক্ষেত্রে এমটা বড় হাতের হবে। সেখানে আমি কি করেছি, জাস্ট আ সেকেন্ড, হ্যালো, সরি। তো এসটা তাহলে বড় হাতের হওয়ার কথা ছিল, এসটা এখানে বড় হাতে আছে, এমটা কিন্তু ছোটো হাতের হয়েছে। তাহলে আমি যদি এরকম অনেক যদি লেখা যদি এরকম হয়, তাহলে আমি কীভাবে এটাকে এক চান্সে সব চেঞ্জেস করতে পারবো যেরকম আমি চাই। হঠাৎ আমাকে বললো যে তেমন করো সেন্টেন্স হিসাবে, মানে সব কটার প্রথম অক্ষরগুলি বড় হাতে যেন হয়। সিলেক্ট, যাব এখানে চেঞ্জ কেস, ক্যাপিটাল ইজ ওয়ার্ড হয়ে গেল। তাহলে হয়ে গেল এস বড় হাতের হয়ে গেলো, এম বড় হাতে গেলো। যতই সব ছোটো হাতে হোক না কেন সব বড় হাতের হয়ে যাবে সেন্টেন্স কেসে। ফের এখানে যদি করি
লোয়ার কেস যদি করি সব ছোটো হাতের হয়ে যাবে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, এবারে যদি এখানে বলা হয় যে সব ওয়ার্ডগুলো পার্টিকুলার সব ওয়ার্ডগুলো একেবারে আপার কেস করে দিতে, মানে সব যেন ক্যাপিটাল লেটারে হয়। সিলেক্ট চেঞ্জ কেস, আপার কেস সব বড় হাতের হয়ে গেল। সেন্টেন্স কেস মানে প্রথম অক্ষরটা বড় হাতে, বাদ সব ছোটো হাতের। ক্যাপিটাল ইচ ওয়ার্ড, স্পেস দেওয়ার পরে সংখ্যা শব্দটি বড় হাতের হবে। টুগেল কেস পুরো তার উল্টো, প্রথম ওয়ার্ডটি ছোটো হাতের, বাদ সব বড় হাতের। ওকে, বেশ। এরপরে আসছি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। এ স্কোয়ার বা এ টু দি পাওয়ার এটা লেখার লিখবো কীভাবে? এটা এ লিখলাম, পাশে এটা 2 ক্লিক করলাম। বেশ, সাইজটা একটু বাড়িয়ে নিয়ে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কি করব? অনলি 2টাকে সিলেক্ট করব ফার্স্ট সুপারস্ক্রিপ্ট করার জন্য, শুধু 2টাকে, এ 2টাকে না, অনলি 2টাকে। দেন হোমে গিয়ে ফন্টে গিয়ে সুপারস্ক্রিপ্টটা সিলেক্ট করব, হয়ে গেল। আবার 2টা যদি সিলেক্ট করে যদি সাবস্ক্রিপ্ট করি হয়ে গেল। আর যদি আগের অবস্থা আনতে চাই জাস্ট তুলে দেবো, ব্যাস। এরপরে হচ্ছে কি করে আমি কপি অ্যান্ড পেস্ট করব অ্যাজ এ নর্মাল ব্যাপার। লেফট ক্লিক করে এটা সিলেক্ট করব, রাইট ক্লিক, কপি, জায়গা পছন্দ করব কোন জায়গাটা আমি করতে চাই, এন্টার, রাইট ক্লিক, পেস্ট। পেস্টের কী আছে? অল ওভার যা আছে সব শুধু পেস্ট হবে নাকি মার্জ ব্যাপার ফরম্যাটিংটা পেস্ট হবে না অনলি টেক্সটটা পেস্ট হবে? জাস্ট হয়ে গেল। কাট, সিলেক্ট, রাইট ক্লিক, কাট, দেন ফের এন্টার, দেন রাইট ক্লিক, দেন পেস্ট, হয়ে গেল। বেশ। ফাইন্ড, হাউ টু ফাইন্ড টেক্সট। ফাইন্ড করার জন্য আমাকে যদি ফাইন্ড করতে বলে যে মণ্ডল কটা আছে ফাইন্ড করে, সাপোজ অনেক কটা হয়তো মণ্ডল রয়েছে একটা হাজারখানা নামের মধ্যে দিয়ে, তাহলে জাস্ট কোথায় যাব? আমার মধ্যে এখানে গিয়ে ফাইন্ডে ক্লিক করব। হ্যাঁ, এখানে এবার টাইপ করব মণ্ডল, আমরা বানানটা দেখাচ্ছে, এই যে মণ্ডল আছে, ভালো কথা। এবার যদি বলা হয় রিপ্লেস করতে, রিপ্লেসে ক্লিক করলাম, মণ্ডলগুলোকে ইয়ে করে কি করলাম, রয় করতে হলো, রিপ্লেস অল। ওকে, মণ্ডলগুলো সব রয় হয়ে গেল, বেশ। তাহলে ফাইন্ড রিপ্লেস হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে কুইক স্টাইল, ভালো জিনিস। এই হচ্ছে কুইক স্টাইল অপশান। এটা কি করব কিভাবে? আমার নিজের একটা স্টাইল করব। আপাতত এখানে কিছু রয়েছে, আপাতত কিছু স্টাইল করা রয়েছে, সেইগুলো ছাড়া যদি আমি নিজের কোনো স্টাইল বানাতে চাই, বানিয়ে এখানে রেখে দিতে চাই, সেটাই করব। তাহলে আমি একটা স্টাইল তৈরি করি আগে। করলাম, সাপোজ একটা স্টাইল তৈরি করেছি আমি।
আচ্ছা, এরপরে সেভ সিলেকশন অ্যাজ এ নিউ কুইক স্টাইলে ক্লিক করব। হলো, স্টাইলের নাম বলছে, স্টাইলের নাম কি দেবো? সঞ্জীব স্টাইল। ওকে, হয়ে গেল। এরপরে এবার আমি কি করব, ডিলিট করলাম, নো কালার করে দিলাম। বেশ, এরপরে আমাকে যদি বলা হয় যে স্টাইলটা তুমি করেছো, আমি একটা লিখলাম তো এখানে বলছে আমার যে স্টাইলটা অ্যাপ্লাই করতে, তাহলে সিলেক্ট করলাম। অ্যাপ্লাই করবো কীভাবে, আমার স্টাইলটা কোনটা? আমার স্টাইল হলো এই যে এখানে রয়েছে সঞ্জীব স্টাইল লেখা রয়েছে, এটা। তাহলে লেখা হয়ে গেলে কালারটা এটা হয়ে গেল, নিচে ডবল আন্ডারলাইন চলে এলো। বেশ, এই হলো ব্যাপার, আর কিছুই না। এবার যদি এটাকে কোনো রকমভাবে মডিফাই করতে চাই আমার স্টাইলটাকে, সেটাও করতে পারি। তাহলে ওপর রাইট ক্লিক করে মডিফাই করে দিতে পারি, যে কী কী মধ্যে আমি এই কালারটাও চেঞ্জ করে দিতে পারি, স্টাইল বাড়াতে পারি, এই সাইজ বাড়াতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি, বোল্ড, ইটালিক, এক্সেট্রা এক্সেট্রা। দ্যাটস অল। এটা নেক্সট, ভালো, হাউ টু সেভ ডকুমেন্ট। হাউ টু সেভ ডকুমেন্ট, ফাইল, সেভ, কোথায় সেভ হচ্ছে? ডকুমেন্টে গিয়ে আচ্ছা, এখানে এবার কি সেভ করলে সেভ হয়ে যাবে? তাহলে লাইব্রেরিজ ডকুমেন্টে সেভ হচ্ছে। সেভ অ্যাজ এ টাইপ, এইটা এখানে দেখো ওয়ার্ড 97 to 2003 ডকুমেন্ট করা রয়েছে। তার মানে 97 থেকে 2003 অবধি যে সফটওয়্যারগুলি রয়েছে, অফিস 2003, অফিস 95 বা 98, তো সেখানেও যেন এই ফাইলটি ওপেন হয় সেই হিসাবে, তাহলে সেভ হচ্ছে। যদি এটা না করে আমি যদি করি ওয়ার্ড ডকুমেন্ট, যদি করি অনলি ওয়ার্ড ডকুমেন্ট, তাহলে শুধু মাইক্রোসফট অফিস 2007 থেকে 2007-এর পর থেকে যেই অফিস প্যাকেজগুলো আছে তাতেই ওপেন হবে, 2003-তে এটা হবে না। সেভ করলাম, সেভ হয়ে গেল তিল্লি নামে। বাহ, সেভ করেছি, কিছু তো লিখলাম না, ফের ফাইলে সেভ করলাম, হয়ে গেল। নিউ পেজ নিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট রয়েছে, ক্রিয়েট করলাম, নিউ ডকুমেন্ট হয়ে গেল। যদি আমি ওপেন করি, ফাইলে গেলাম, ওপেনে গেলাম, তিল্লিটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম, ওপেন হয়ে গেল। ওকে, আর এই অপশানটা হলো ইনক্রিজ আর ডিক্রিজ ইনডেন্ট, মানে আমি কিছু লিখলাম, এটাকে আরও একটু এখানে ছেড়ে লিখতে হলে জাস্ট সামনে ক্লিক করব, হলো ডিক্রিজ। বাস, আর একটা এখানে পয়েন্ট রয়েছে, সেটা হলো বটম বর্ডার। আমি কোনো যদি বর্ডার দিতে চাই, আউটসাইড বর্ডার, জাস্ট এটা, ফের বর্ডার ফেলতে গেলে নো বর্ডার, যেগুলি বাঁ দিকে বর্ডারের জন্য এই বর্ডার, যেটুকুনি ওখানে সাইজের ইয়ে রয়েছে ওইটুকুনি হিসাবেই বর্ডারটা আসে, অল বর্ডার একই ব্যাপার। আমি যদি লেখা থাকে কিছু, সিলেক্ট অল বর্ডার এই হিসাবে আসে, নো বর্ডার উঠে গেল, যদি আউটসাইড বর্ডার ব্যাস এই নো বর্ডার। ওকে, আজকের এই পর্যন্ত, থ্যাংক ইউ।